সেকেন্ড সামেটিভ ক্লাস 7-এ পরিবেশ বিজ্ঞানের কয়েকটা কোশ্চেন এবং তার উত্তর নিয়ে ব্যাখ্যা করছি। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখবে। অবশ্যই সেকেন্ড ইউনিট পরীক্ষায় তোমরা খুব ভালো মার্কস পাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে সূচিচিত্র ক্যামেরার বৈশিষ্ট্য। এটা দেখবে টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। ছিদ্র বড় করলে কি হবে, ছিদ্র ছোট করলে কি হবে, বস্তুকে দূরে রাখলে কি হবে, বস্তুকে কাছে রাখলে কি হবে, এগুলো তোমরা অবশ্যই টেক্সট বই পেয়ে যাবে। আমি এগুলো নতুন করে এটা ব্যাখ্যা করছি না। তারপর দেখো, চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক এটা হলো, যদি মনে করো জ্যামিতিক দৈর্ঘ্য কোনো একটা মান 4 সেমি দেওয়া আছে, তাহলে চৌম্বক দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু 4 সেন্টিমিটার। মানে যে মানটা দেওয়া থাকবে সেটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে গুণ করে দেবে, তাহলে চৌম্বক দৈর্ঘ্যের মান পেয়ে যাবে। এরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপর দেখো, তড়িৎচুম্বক কাকে বলে। তড়িৎচুম্বক যখন চৌম্বক পদার্থকে তড়িৎ পাঠানো হয় তখন সেটা চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে আমরা তড়িৎচুম্বক বলবো। তাহলে তড়িৎচুম্বক যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন কলিং বেলে ব্যবহার করা হয়, লাউড স্পিকারে ব্যবহার করা হয়, এটিএমে ব্যবহার করা হয়। তাহলে এগুলো কয়েকটা ব্যবহার তোমরা তড়িৎচুম্বকের ব্যবহার কয়েকটা করে নেবে। টেক্সট বইয়ে ভালো করে আছে বা আমার ভিডিওতে আছে। তারপর দেখো, তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়। 1 নম্বর হলো পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পাবে। কুণ্ডলীর পাক সংখ্যা যত বাড়ানো হবে তাহলে তড়িৎচুম্বকের শক্তি বাড়বে। আর 1 নম্বর হলো কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে, তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎচুম্বক বৃদ্ধি পাবে। আর 2 হলো তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকত্ব বৃদ্ধি পাবে। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি পেলে তড়িৎচুম্বকত্ব বৃদ্ধি পাবে, আর তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পেলে তড়িৎচুম্বকত্ব বৃদ্ধি পাবে। চৌম্বক ক্ষেত্র কাকে বলে। কোনো একটা চুম্বকের প্রভাব যতদূর পর্যন্ত বিস্তৃত থাকবে তাকে বলে চৌম্বক ক্ষেত্র। চুম্বকের অক্ষ, চুম্বকের যে দুটো মেরু আছে সেটা হলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাহলে এই দুটো মেরুকে যোগ করলে যে কাল্পনিক সরলরেখা পাওয়া যায় তাকে আমরা বলবো চৌম্বক অক্ষ বলবো। চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যোগ করলে যে কাল্পনিক সরলরেখা পাওয়া যায় তাকে আমরা চৌম্বক অক্ষ বলবো। তারপর দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। 1 নম্বর হলো প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে, নাম্বার 1। নাম্বার 2, সেটা হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হবে। নাম্বার 3 হলো প্রতিবিম্বটি অসৎ হবে। 4 নম্বর হলো বস্তুটি প্রতিসম না হয় তাহলে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। খুব ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখবে। আর সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন বলে, তাহলে তোমরা এরমভাবে সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনটা ভালো করে আঁকাটা প্র্যাকটিস করে রাখবে। এখানে একটা পি বিন্দু আছে, পি বিন্দুতে একটা রশ্মি দেখো সোজা পি ড্যাশ বিন্দুতে গেল, তাহলে আরেকটা দেখো পি বিন্দুতে রশ্মি কিউ বিন্দুতে এলো, আর একটা কি পি বিন্দু রশ্মি একটা এস বিন্দুতে এলো। তাহলে এই যে পি আর এ যদি পেছন দিকে কাল্পনিক দিকে মানে আমরা পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে পি ড্যাশ বিন্দু হলো পি বিন্দুর অসৎ বিম্ব। তাহলে এটা হলো অসৎ বিম্ব, এটা আমরা চোখে দেখতে পাবো। তাহলে আঁকাটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এর প্রাসঙ্গিক দেখবে হয়তো যদি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এই অঙ্কটা দেখে নাও যে একটা বাল্ব, একটা ব্যাটারি
এবং একটা সুইচের সাহায্যে একটা বদ্ধ বর্তনী আঁকতে বলছে। একটা বাল্ব, একটা ব্যাটারি আর একটা সুইচের সাহায্যে একটা বদ্ধ বর্তনী আঁকতে বলছে। তাহলে তখন আঁকাটা এরকম হবে। তাহলে এটা বাল্ব, এটা হলো এটা ব্যাটারি, এটা সুইচ, আর ডিটা হলো পরিবাহী তার। তাহলে এটা একটা বদ্ধ বর্তনীর চিত্র, যেখানে একটা বাল্ব আছে, একটা ব্যাটারি আছে, একটা সুইচ আছে এবং পরিবাহী তার আছে। তারপর দেখো এলইডি কি। এলইডি হলো, এটা একটা এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। এতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এলইডি কি। তড়িতের সুপরিবাহী বলতে কি বোঝো, এখানে উদাহরণ দিতে বলছে। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ যেতে পারে তাদের আমরা তড়িতের সুপরিবাহী বলবো বা তড়িতের সুপরিবাহী পদার্থ বলবো। যেমন লোহা, রূপো, তামা এগুলো। 10 দেখো উদাসীন অঞ্চল কাকে বলে। ধরো একটা চুম্বক আছে, চুম্বকের এনএস দুটো মেরুর মাঝখানে। তাহলে চুম্বকের দুটো মেরু আছে এনএস, তার মাঝখানে যে অঞ্চলে কোনো আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, সেই অঞ্চলকে আমরা বলবো উদাসীন অঞ্চল বলবো। চুম্বককে ঠিক মাঝখানে যেখানে আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, তাকে আমরা বলবো উদাসীন অঞ্চল বলবো। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ কাকে বলে। তোমরা দেখবে ভিডিওগুলো দেখলে এখানে আলোর প্রতিফলন প্রতিসরণ অবশ্যই পেয়ে যাবে। এটা নতুন করে আমি ব্যাখ্যা করছি না। আলোর ফিউজ তার কি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পরীক্ষা করবে। ফিউজ তার হলো এটা হলো এমন এক ধরনের ব্যবস্থা, যদি কোনো কারণে ঘরে অতিরিক্ত কারেন্ট প্রবেশ করে তাহলে এটা গলে যাবে এবং বর্তনীর সঙ্গে শ্রেণীর সমবায় থাকবে। তাহলে ফিউজ তার এমন এক ধরনের ব্যবস্থা যেটা ঘরকে বিপদের হাত থেকে রক্ষা করবে। যদি কোনো কারণে ঘরের মধ্যে অতিরিক্ত তড়িৎ যায় তাহলে এই তারটা গলে যাবে, গলে গিয়ে দামি ইলেকট্রিক যন্ত্রপাতিকে রক্ষা করবে। এটাই হলো ফিউজ তারের কাজ হয়ে গেল। ফিউজ তারের বৈশিষ্ট্য কি। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো যে এই তারের গলনাঙ্ক খুব কম হয় এবং রোধ খুব বেশি হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এর হলো গলনাঙ্ক খুব কম, 2 নম্বর পয়েন্ট হলো রোধ খুব বেশি, 3 নম্বর পয়েন্ট হলো বর্তনীর সঙ্গে শ্রেণীর সমবায় যোগ থাকে। প্রতিবিম্ব কাকে বলে। প্রতিবিম্ব খুব ভালো করে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই টেক্সটে। কোনো একটা উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ, কোনো উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা অপর কোনো বিন্দুতে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব ক প্রকার। প্রতিবিম্ব দু প্রকার, একটা সৎবিম্ব আর একটা অসৎবিম্ব। অর্থাৎ কোনো উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তৃতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সৎবিম্ব বলে, আর যখন অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলে। তাহলে এটা এগুলো সবই প্রশ্ন তোমার ভিডিওতে পেয়ে যাবে, ভালো করে ভিডিওগুলো দেখে নেবে। সিনেমা পর্দা সাদা ও অমসৃণ হয় কেন। সিনেমা পর্দা সাদা হওয়ার কারণ হলো যে রশ্মির কোনো শোষণ ঘটে না। তাহলে সিনেমা পর্দা সাদা হয় কারণ আপাতিত রশ্মির কোনো অ্যাবজর্পশন বা আপাতিত রশ্মির কোনো শোষণ ঘটে না। আর অমসৃণ হওয়ার কারণ হলো যে সিনেমা পর্দায় বিভিন্ন এখানে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে, আর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটলে তাহলে সিনেমা পর্দায় বিভিন্ন জায়গা থেকে প্রতিবিম্বটা দেখা যাবে। মিলন কাকে বলে। পরাগ মিলন এর প্রকারভেদ। তাহলে পরাগ মিলন দু রকম, একটা হলো স্বপরাগ মিলন, একটা ইতর পরাগ মিলন। দেখে নাও স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্যটা দেখে নাও। সেটা হলো স্বপরাগযোগ মানে একই ফুলে বা ভিন্ন গাছের স্বপরাগযোগ বলতে একই ফুলে বা একই গাছের বিভিন্ন ফুলে ঘটে। ইতর পরাগযোগ বলতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে ঘটে। এটা হলো বাহকের ওপর নির্ভরশীল হতেও পারে, নাও হতে পারে। এটা বাহকের ওপর নির্ভরশীল। স্বপরাগযোগে পরাগরেণু অপচয় খুব কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণু অপচয় খুব বেশি হয়। এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জেনে রাখবে, টেস্টা এবং টেগমেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হলো মটর বীজের বীজত্বকের বাইরে যে শক্ত পুরু চামড়ার মতো আস্তরণ থাকে তাকে আমরা টেস্টা বলবো। আর টেগমেন বলবো মটর বীজের
বীজত্বকের ভিতরে যে স্তরটি স্বচ্ছ পাতলা পর্দার মতো আবরণ থাকে তাকে আমরা টেগমেন্ট বলবো। এটা দেখে নাও, মানে তোমাকে এটা যদি এটা ছবিটা হলো যে একটা চুম্বকের, একটা দণ্ড চুম্বকের ছবি, যেখানে উদাসীন অঞ্চল অবস্থান করছে এবং চুম্বক দৈর্ঘ্য নির্দেশ করছে। দেখো একটা চুম্বকের এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, আর এই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই, এই অঞ্চলটাকে আমরা উদাসীন অঞ্চল বলবো। আর এন এবং এস এই দূরত্বকে আমরা চুম্বক দৈর্ঘ্য বলবো। দেখে নাও ব্যাপন এবং অভিস্রবণ কাকে বলে পড়তে পারে, পার্থক্য পড়তে পারে। দেখে নাও, ব্যাপন ও অভিস্রবণ। ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে অণুগুলি সঞ্চালিত হয়। অভিস্রবণের ক্ষেত্রে এটা হলো কেবলমাত্র তরল দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাপন আমরা অর্ধবৃত্ত পর্দার কোনো প্রয়োজন নেই, আর অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন আছে। ব্যাপনে হলো বেশি গাঢ়ত্ব স্থান থেকে দ্রবণের অণুগুলো কম ঘনত্ব স্থানের দিকে যায়, আর অভিস্রবণে কী হচ্ছে, কম গাঢ়ত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। তো পার্থক্যটা ভালো করে মনে রাখবে, এখান থেকেও সংজ্ঞা এসে যাবে। অর্থাৎ ব্যাপনের সংজ্ঞা যদি বলতে দেখো এখান থেকে হয়ে যাবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় দ্রবণের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছুটে যায় তাকে আমরা ব্যাপন বলবো। আর অভিস্রবণ বলতে যে প্রক্রিয়ায় কম ঘনত্বের স্থান থেকে দ্রবণের অণুগুলো বেশি ঘনত্বের স্থানের দিকে যায় এবং অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে ঘটে তাকে আমরা কি বলবো, অভিস্রবণ বলবো। তারপরে দেখো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। অর্থাৎ যে শক্তির উৎস অফুরন্ত এবং শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পরিবেশের মধ্যে যেটা কোনো দূষণ ঘটাবে না তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। যেমন আমরা সৌরশক্তি বলবো, সৌরশক্তি বলবো, জোয়ার ভাটা শক্তি, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব শক্তি। তাহলে যে শক্তির ভাণ্ডার অফুরন্ত, কোনো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং যে শক্তি পরিবেশের মধ্যে দূষণ সৃষ্টি করে না তাকে আমরা পরিবেশ বান্ধব শক্তি বলবো। উদাহরণ সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, তারপরে ভূতাপীয় শক্তি, এগুলো সব পরিবেশ বান্ধব শক্তি। পরে দেখো মিতভেদী অঙ্কুরোদ্গম, মিতবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে, এখানে উদাহরণ দিতে বলছি। আমরা পার্থক্যটা করব, পার্থক্য করে আমরা সংজ্ঞায় চলে আসবো। দেখে নাও, মিতবর্তী যখন অঙ্কুরোদ্গম ঘটবে তখন বীজপত্র মাটি নিচে থাকবে, আর মিতভেদী মানে বীজপত্র ফাটিয়ে মানে উপরে চলে আসবে। আর মিতবর্তী অঙ্কুরোদ্গমের এটা হলো বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে না, এখানে দেখো বীজপত্র থেকে বীজত্বক খসে পড়ে। তাহলে যদি পরীক্ষায় বলে যে মিতভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে, দেখো এখান থেকে হয়ে যাবে বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসে, তাকে আমরা বলবো মিতভেদী অঙ্কুরোদ্গম। এটা যেমন কুমড়ো, তেঁতুল, এদের সব দেখা যাবে, কুমড়ো, তেঁতুল। আর মিতবর্তী অঙ্কুরোদ্গম, যে অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে মানে বীজপত্র সর্বদা মাটির নিচে অবস্থান করবে তাদেরকে আমরা বলবো মিতবর্তী অঙ্কুরোদ্গম। যেমন আমরা ধরো বলবো ছোলা, মটর, আম, এগুলো হলো মিতবর্তী অঙ্কুরোদ্গম। তাহলে মিতভেদী অঙ্কুরোদ্গম, কুমড়ো, তেঁতুল, এগুলো হলো মিতভেদী, এটা হলো আমরা মিতভেদী অঙ্কুরোদ্গম বলবো। আর মিতবর্তী অঙ্কুরোদ্গমের উদাহরণ হলো ছোলা, মটর, আম, এগুলো বলবো। এটা হলো প্রথম, দেখো এটা হলো আদর্শ ফুলের অংশগুলির কাজ লিখতে বলছে। এখানে আদর্শ ফুলের বিভিন্ন অংশ যেমন বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতির কাজটা কি? বৃতির কাজ হলো কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ, চাপ, বৃষ্টি এগুলো থেকে রক্ষা করা। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো সবুজ বর্ণের বৃতি সালোকসংশ্লেষে সাহায্য করে। দলমণ্ডল কি করে? দলমণ্ডলের পাপড়িগুলির যে আকর্ষণীয় রং এবং সুগন্ধযুক্ত হাওয়ায় কীটপতঙ্গকে আকর্ষণ করে এবং স্বপরাগযোগে সাহায্য করে। আরেকটা কাজ হলো পুংস্তবক এবং স্ত্রীস্তবকদের রক্ষা করে। আর পুংকেশর চক্র, এটা পরাগধানীর মধ্যে পরাগরেণু সৃষ্টি করা এবং জননে অংশগ্রহণ করা। আরেকটা হলো গর্ভকেশর চক্র,
এটা পরাগধানীতে থাকা পরাগধানীতে থাকা গর্ভমুণ্ডে পড়লে পরাগ গর্ভমুণ্ডে পড়লে ডিম্বকের সঙ্গে মিলিত হয়, এরপর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে এটা হলো একটা আদর্শ ফুলের বা একটা দেখো তাহলে আদর্শ ফুলের তাহলে এই চারটে অংশের কাজ হয়ে গেল। সেটা হলো কৃত্রিম চুম্বক এবং স্থায়ী চুম্বকের পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, কৃত্রিম চুম্বক এবং প্রাকৃতিক চুম্বকের পার্থক্য। প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক, প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, আর কৃত্রিম চুম্বক আকৃতি কিন্তু নির্দিষ্ট, প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। তাহলে প্রাকৃতিক চুম্বককে বিভিন্ন আকার দেওয়া যায় না, কৃত্রিম চুম্বককে কিন্তু বিভিন্ন আকার আমরা দিতে পারি। তাহলে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী। প্রাকৃতিক চুম্বকের ব্যবহার খুব অল্প জায়গায় ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যবহার সীমিত, আর কৃত্রিম চুম্বকের ব্যবহার ব্যাপক। তারপর দেখো কয়েকটা শর্ট প্রশ্ন চলে আসছে, ভালো দেখে নাও। সেটা হলো বরফ গলনের লিনটাপ কত? বরফ গলনের লিনটাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। 2 নম্বর প্রশ্ন হলো যে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে বা ড্যাশ ধাতু দিয়ে? সেটা হলো টাংস্টেন। তারপরের প্রশ্ন হলো এটিএম এর পুরো অর্থ কি? এটিএম হলো অটোমেটেড টেলার মেশিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে এটিএম কি, খুব ইম্পর্টেন্ট। এলইডির পুরো অর্থ কি? লাইট এমিটিং ডায়োড। তাহলে এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়োড। তারপর দেখো চুম্বকের সমমেরু পরস্পরকে ড্যাশ করে, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তারপর দেখো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে ড্যাশ করে, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তারপর দেখো পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম, সেটা বাদুড়। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম, সেটা বাদুড়। তারপর দেখো একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? একটি সম্পূর্ণ ফুল হলো জবা, একটি অসম্পূর্ণ ফুল আমরা কি বলবো? কুমড়ো। তাহলে উদাসীন অঞ্চলে কোনো চুম্বকের আকর্ষণ ক্ষমতা কত? সেটা আমরা 0 বলবো। আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্ক কি জাতীয় তরঙ্গ? এটা আমরা বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে একটি মৌলিক তরল পরিবাহীর নাম, সেটা পারদ। তাহলে মৌলিক তরল পরিবাহীর নাম আমরা কি বলবো? পারদ বলবো। তারপর দেখো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপাতিত হলে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান কত হবে এবং তার সমষ্টি কত? আপাতন কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে, প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে, আর সমষ্টি হবে 0 ডিগ্রি। তাহলে এবার দেখো চৌম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এটা দেখবে 0.85 লেখা যায়, কিন্তু তোমাদের টেক্সট বই 0.86 লেখা আছে। তাহলে এটা কেউ যদি 0.85 লেখে সেটাও কিন্তু ঠিক হবে। তাহলে ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় কোন তার? ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় নাইক্রোম তার। এগুলো ছাড়াও আরও কয়েকটা কোশ্চেন আমি বলছি, সেগুলো ভালো করে দেখে নেবে। দেখো আসছি। দেখে নাও, দেখো প্রতিফলনের সূত্রাবলী। অর্থাৎ দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র হলো আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আপাতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান হয়। খুব ইম্পর্টেন্ট সূত্র, ভালো করে মনে রাখবে। তারপর দেখো চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য। দেখে নাও, কয়েকটা পয়েন্ট মনে রাখবে। চৌম্বক বলরেখাগুলি কাল্পনিক, সরল বা বক্ররেখা হতে পারে। তাহলে 1 নম্বর হলো কাল্পনিক, সরল বা বক্ররেখা হতে পারে। নাম্বার 2 হলো এটা এন মেরু থেকে সৃষ্টি হয়। চৌম্বক বলরেখাগুলি এন মেরুতে সৃষ্টি হয়, এস মেরুতে শেষ হয়। নাম্বার 3 হলো চৌম্বক বলরেখাগুলি পরস্পর ছেদ করে না। 3টে পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে। তারপরের প্রশ্ন দেখো, অপ্রহ বস্তু কি কখনো সপ্রহ হতে পারে? হ্যাঁ, অপ্রহ বস্তু সপ্রহ হতে পারে। যেমন স্টিলের থালা একটি অপ্রহ বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো পড়লে সেই
আলো ঠিকরে দেয়ালে পড়ে তখন স্টিলের থালাটি সপ্র বস্তুর মতো আচরণ করে। তাহলে একটা অপ্রিয় বস্তু সপ্রিয় বস্তুর মতো আচরণ করতে পারে, যেমন স্টিলের থালায় কোনো সূর্যালোক যদি পড়ে বা সূর্য থেকে আলো ঠিকরে দেয়ালে পড়ে, তাহলে এই যে স্টিলের থালাটা এই অবস্থায় কিন্তু সপ্রিয় বস্তুর মতো কাজ করছে। দেখে নাও আলোর প্রতিসরণ কাকে বলে, সংজ্ঞাটা এরকমভাবে ছবি এঁকে যদি করতে পারো খুব ভালো হয়। দেখে নাও, আলোক রশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। আলোর এই ঘটনাকে আমরা প্রতিসরণ বলবো। দেখো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তাহলে এই যে একটা বিভেদ তল ভেদ করে আসছে, এই আলোর ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিসরণ বলবো। মনে রাখবে জ্যাকবসন অর্গান। জ্যাকবসন অর্গান কার থাকে? জ্যাকবসন অর্গান সাপের দেহে থাকে। এর কাজ হলো সাপের মুখের মধ্যে জ্যাকবসন অর্গান থাকে, এই অঙ্গের মাধ্যমে সাপ চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্যাকবসন অর্গান কার থাকে এবং এর কাজটা কি। দেখে না, মুক্ত বর্তনী বদ্ধ বর্তনী কাকে বলে? অর্থাৎ তড়িৎ বর্তনীর কোনো অংশ বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে আমরা মুক্ত বর্তনী বলবো। এই মুক্ত বর্তনীর মধ্য দিয়ে কোনোভাবে তড়িৎ প্রবাহিত হয় না। বদ্ধ বর্তনী কাকে বলে? বর্তনীর সর্বত্রই ছেদিন থাকে, মানে কোনো অংশে কাটা না থাকে, তাই সেই বর্তনীকে আমরা বলবো বদ্ধ বর্তনী বলবো। তাহলে বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়। আচ্ছা, দুটো পরিবেশ বান্ধব শক্তির নাম কি? একটা সৌরশক্তি, একটা বায়ু শক্তি, দুটো পরিবেশ বান্ধব শক্তির নাম। আচ্ছা, পৃথিবী একটা চুম্বক কিভাবে বোঝা যাবে? পৃথিবী একটা চুম্বক, অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা দুটো পয়েন্ট মনে রাখবে। এক নম্বর হলো কোনো চুম্বক শলাকাকে ভারকেন্দ্র থেকে অবাধে ঝুলিয়ে রাখলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, সামান্য নাড়িয়ে দিলেও চুম্বক শলাকাটি উত্তর দক্ষিণ মুখ করেই থাকবে। দু নম্বর পয়েন্ট হলো যে অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চুম্বকত্ব আবিষ্ট করে, যেমন লোহার বড়গা বা সেতুর কাঠামো উত্তর দক্ষিণ অবস্থানে যদি রেখে দেওয়া হয়, ভূগর্ভে রেখে দিলে চুম্বকত্ব লাভ করবে। তাই লোহার কোনো পাত্রকে যদি উত্তর দক্ষিণ মুখ করে রেখে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু তড়িৎ চুম্বকত্ব লাভ করবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো রূপান্তরিত কাণ্ড কাকে বলে? অর্থাৎ নিজেদের সুবিধার জন্য কিছু কিছু উদ্ভিদ তাদের কাণ্ডগুলিকে পরিবর্তন করে, এই সকল কাণ্ডগুলিকে আমরা রূপান্তরিত কাণ্ড বলবো। যেমন খাদ্য সঞ্চয়ের জন্য আলু আদার মৃৎগত কাণ্ড স্ফীতকাণ্ডে পরিণত হয়েছে। খুব তার পরের প্রশ্ন থেকে না, বইয়ের পাতা খসখসে হয় কেন? বইয়ের পাতা খসখসে হয়, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়, আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই যে কোনো দিক থেকে বইকে ভালোভাবে দেখা যায়। তাহলে বইয়ের পাতা সাদা হয় কেন? বইয়ের পাতা সাদা হওয়ার কারণ হলো আলোর কোনো অংশ শোষিত হয় না। তাহলে বইয়ের পাতা সাদা এবং খসখসে হয় কেন? বইয়ের পাতা সাদা হলে তাহলে আলোর কোনো অংশ শোষিত হয় না, ফলে লেখা এবং ছবি পরিষ্কার দেখা যায়। আর অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটলে তাহলে আমরা সব জায়গা থেকে বইয়ের লেখাকে আমরা দেখতে পাই। ঠিক একইভাবে আমরা সিনেমা পর্দা সাদা অমসৃণ হয় কেন, পুরো একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, শ্বাসমূল কাকে বলে? দেখে নাও, শ্বাসমূল বলতে লবণাক্ত উদ্ভিদের মাটিতে জন্মানো উদ্ভিদের শাখামূলগুলি মাটি ভেদ করে অভিকর্ষের বিপরীত দিকে মাটির ওপরে উঠে আসে এবং মূলে উপস্থিত ছিদ্রের মাধ্যমে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এই মূলগুলিকে আমরা শ্বাসমূল বলবো। যেমন সুন্দরী, গরান, ঘেওয়া, এগুলো হলো আমাদের শ্বাসমূল দেখা যায়। প্রচ্ছায়া কাকে বলে? প্রচ্ছায়া এবং উপচ্ছায়া কোনো বিস্তৃত আলোকউৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া সৃষ্টি করে। কোনো বিস্তৃত আলোকউৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়া সৃষ্টি করে, তার মাঝখানে গাঢ় অঞ্চলকে আমরা প্রচ্ছায়া বলবো। আর উপচ্ছায়া বলতে প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারযুক্ত অঞ্চলকে আমরা উপচ্ছায়া বলবো। উপচ্ছায়া থেকে আলোর উৎসকে কিছু দেখা যায়। মেরুজ্যোতি কি তোমরা একটু দেখে নেবে। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে থাকা থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা বিভিন্ন অণু
অণু এবং পরমাণুর সঙ্গে মহাজাগতিক রশ্মির সংঘাতের ফলে আলো আকাশে যে আলো দেখা যায় তাকে আমরা মেরুজ্যোতি বলবো। অর্থাৎ বায়ুমণ্ডলে উচ্চ স্তরে থাকা থার্মোস্ফিয়ারে সে বিভিন্ন অণু পরমাণুর সঙ্গে মহাজাগতিক রশ্মির সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশযুক্ত স্থানের আকাশে যে আলো দেখা যায় তাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। তারপর দেখে নেবে সেকেন্ডারি সেল কাকে বলে। অর্থাৎ যে কোষে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষের রাসায়নিক উপাদানগুলি সক্রিয় করা হয়, এটা হলো সক্রিয় রাসায়নিক পরিবাহী সক্রিয় করা হয়। অর্থাৎ যে কোষে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষের রাসায়নিক উপাদানগুলি সক্রিয় করা হয় এবং তড়িৎ পাওয়া যায় তাকে আমরা সেকেন্ডারি সেল বলবো। যেমন মোবাইলের ব্যাটারি। হাইপারটনিক দ্রবণ এবং হাইপোটনিক দ্রবণ দেখে নাও। যদি কোনো কোষের বাইরের দ্রবণের অভিস্রবণ চাপ এবং কোষীয় দ্রবণ থেকে বেশি হয় তাহলে কোষের বাইরের দ্রবণটিকে কোষ সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। আর যদি কোনো কোষের মধ্যে অভিস্রবণ চাপ বাইরের দ্রবণের তুলনায় কম হয় তাহলে আমরা সেই দ্রবণকে আমরা হাইপোটনিক দ্রবণ বলব। হাইপারটনিক মানে এর বাংলাটা হলো অতিসারক দ্রবণ, আর হাইপোটনিক মানে লঘুসারক দ্রবণ। এটা মনে রাখবে। কেন পরাগ মিলন, তাহলে ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এই ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বলে। এটা দুরকম হয়, একটা স্বপরাগযোগ, ইতরপরাগযোগ। মটর বীজ এবং ভুট্টা বীজের মধ্যে পার্থক্য দেখে নাও। মটর বীজের বীজপত্র দুটো হয়, ভুট্টা বীজের বীজপত্র একটা হয়। মটর বীজের ফলত্বক বীজত্বক যুক্ত থাকে না, ভুট্টা বীজের ফলত্বক বীজত্বক যুক্ত থাকে। মটর বীজের ভ্রূণ আবরণী এবং তাহলে মটর বীজের ক্ষেত্রে মুকুল আবরণী এবং ভ্রূণ মুকুল আবরণী উপস্থিত নয়। এটা হলো ভুট্টা বীজের ক্ষেত্রে ভ্রূণ মুকুল আবরণী এবং ভ্রূণ আবরণী উপস্থিত। দেখো এটা দেখে নাও, যখন কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে তখন দেখো আলোর ডিরেকশন কীরকম হবে দেখে নাও। তাহলে ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি লঘু মাধ্যমে প্রবেশ করছে দেখো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটা হলো আপাতন কোণ, আই মানে আপাতন কোণ, আর মানে প্রতিসরণ কোণ। তাহলে এখানে আরটা বেশি হবে আয়ের থেকে। তো দেখো তাহলে আপাতীয় রশ্মি আমরা কি বলবো, পিকিউ বলবো। প্রতিসরিত রশ্মি আমরা কি বলবো, কিউআর বলবো। আর আপাতন বিন্দু সেটা কিউ বলবো। আর অঙ্কিত অভিলম্ব এন কিউ এন ড্যাশ বলবো। আর এটা হলো আপাতন কোণ আমরা আই বলবো, প্রতিসরণ কোণ আর বলবো। এখানে অবশ্যই মনে রাখবে আটটা বড় আয়ের থেকে। আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। খুব ভালো করে ভিডিওটা দেখবে, অবশ্যই পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। খুব ভালো করে পরীক্ষা দাও। কেমন পরীক্ষা অবশ্যই বলবে। অবশ্যই যে চ্যানেলের যে বিভিন্ন তোমাদের যে সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলো প্রথমে ভালো করে যদি দেখো তাহলে পরীক্ষা অসম্ভব ভালো রেজাল্ট করবে।